চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। কি চ্যাপ্টার না জীবনের প্রবাহমানতা, আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা চলছিল সেই চ্যাপ্টারেরই মিওসিস অংশটা নিয়ে। মানে আগের ভিডিওতে আমরা কভার করেছিলাম মাইটোসিস কোষ বিভাজন আমরা কভার করে নিয়েছিলাম। এই ভিডিওতে আমরা কভার করব মিওসিস কোষ বিভাজন। এটা অনলি ফর ডেডিকেটেড টু মিওসিস কোষ বিভাজন। এরপর যে আমরা ভিডিওটা দেখব সেখানে আমরা মানুষের জনন থেকে পড়ব। নট অনলি মানুষের জনন, যে কোনো লিভিং বিংস মানে জীবের জনন পড়ব। ঠিক আছে, জীবের জনন মানে জনন পার্টটা আমরা শুরু করব। জনন পার্টটা পুরোটা কভার করে নিলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। আজকে আমরা পড়ব জননের আগে অবধি মানে মিওসিস। তো দেখো আগের চ্যাপ্টারে মানে আগের ভিডিওর আগের অংশে আমরা যে মাইটোসিস পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন দুটো ভাবে হয়। একটা প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয়, তারপর সাইটোপ্লাজম বিভাজন হয়। তাহলে নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলছিলাম ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজম বিভাজনকে আমরা বলছিলাম সাইটোকাইনেসিস। তো এই ক্ষেত্রেও তাই, মিওসিসের ক্ষেত্রেও তাই হবে, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তাহলে মিওসিস আর মাইটোসিসের তফাৎটা কোথায়? তোমাকে প্রথমত সব থেকে ভালোভাবে যেটা বুঝতে হবে যে মিওসিস কিন্তু সোম্যাটিক সেলে হয় না। মিওসিস কোথায় হয়? জার্ম সেল মানে জনন কোষে হচ্ছে। এবার মিওসিস যেহেতু জনন কোষে হয় তো মিওসিস কিন্তু গ্যামেট উৎপাদন করে। মিওসিসের যখন সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স আমরা পড়বো তখন আমরা দেখতে পাবো যে মিওসিস কিন্তু হচ্ছে একটা গ্যামেট উৎপাদনের প্রসেস। গ্যামেট উৎপাদনের প্রসেস বলতে প্রথমে কিছুটা বলিনি, তারপর বোর্ডে যাচ্ছি ভালো করে বুঝবো। তো মাইটোসিসের সময় আমরা একটা জিনিস পড়েছিলাম যে ধরো এন নাম্বার অফ ক্রোমোজোমের মিলনে তৈরি হচ্ছে মানে হ্যাপ্লয়েড মিলে তৈরি হচ্ছে ডিপ্লয়েড বা জাইগোট। এই ডিপ্লয়েড বা জাইগোট যখন তৈরি হচ্ছে, জাইগোট মানে 2n যেটা ভ্রূণ, সেই ভ্রূণ কিন্তু মাতৃগর্ভে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে মানে মাতৃগর্ভে বড় হয়ে উঠছে। এই যে মাতৃগর্ভে ভ্রূণ বড় হয়ে উঠছে এটা কি পদ্ধতিতে? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে ভ্রূণের বৃদ্ধি হচ্ছে। মানে বৃদ্ধি বেসিক্যালি মাইটোসিসের মাধ্যমেই কিন্তু হয়। কিন্তু আমরা যে মিওসিস পড়বো, মিওসিসে কিন্তু গ্যামেট উৎপাদন হবে। গ্যামেট উৎপাদন হবে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যাও ধ্রুবক থাকবে। কিভাবে? তো চলো দেখা যাক। দেখো প্রথমে আমরা যদি মিওসিস কোষ বিভাজন দেখি সেখানে আমরা দেখতে পাবো একটা পিতৃ ক্রোমোজোম মানে ফাদার সেল বা ফাদারের ক্রোমোজোম, একটা দেখতে পাবো মাতৃ ক্রোমোজোম বা মাদার সেল বা মাদার ক্রোমোজোম। এই পিতৃ ক্রোমোজোম আর মাতৃ ক্রোমোজোম এরা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম। এবার কনসেপ্ট হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম কি বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলবো। দেখো মিওসিস পড়তে গেলে আমাদের তিনটে জিনিস আগে জানতে হবে। একটা হোমোলোগাস ক্রোমোজোম কি, একটা সিস্টার ক্রোম্যাটিড কি, আর একটা নন সিস্টার ক্রোম্যাটিড কি। তো হোমোলোগাস ক্রোমোজোম যেমন এখানে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটায় এই যে রেড ক্রোমোজোম আর ব্লু ক্রোমোজোম, এই ব্লু ক্রোমোজোমটা কিন্তু হোমোলোগাস রেডটার সাথে। মানে রেড ক্রোমোজোম আর ব্লু ক্রোমোজোম দুটো পরস্পরের সঙ্গে হোমোলোগাস। হোমোলোগাসকে আমরা ইংরেজিতে হোমোলোগাস বলছি, বাংলায় কি বলবো? বাংলায় বলবো সমসমস্ত ক্রোমোজোম। বাংলায় বলবো সমসমস্ত ক্রোমোজোম। সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। কিরকম সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম? ভালো করে এটার দিকে দেখো, এখানে এই ব্লু কালারের পেনটা আর রেড কালারের পেনটা, এই দুটোকে আমরা যদি ধরে নিই এরা পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম, তাহলে এরা কেন পরস্পর হোমোলোগাস বা কেন সমসমস্ত? তার কারণ দেখো, মনে করো এখানে একটা সি ক্রোমোজোম আছে বা সি পয়েন্ট আছে, এখানেও সি পয়েন্ট আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রেই এখানে সি পয়েন্ট রয়েছে, এই দুটোর ক্ষেত্রেই এখানে ধরো বি পয়েন্ট রয়েছে, এই দুটোর ক্ষেত্রেই এখানে সেম এ পয়েন্ট রয়েছে। তাহলে এ বি সি দুটো ক্রোমোজোমের ক্ষেত্রেই সেম পয়েন্টে রয়েছে এবং সেম বৈশিষ্ট্য বহন করছে এবং সেন্ট্রোমিয়ারের অবস্থানও সেম। সেন্ট্রোমিয়ার মনে করো এটারও এই জায়গায় সেন্ট্রোমিয়ার, এটারও এই জায়গায় সেন্ট্রোমিয়ার, মানে মাঝখানটা সেন্ট্রোমিয়ার, উপর এই জায়গাটা সেন্ট্রোমিয়ার আছে। এই ক্রোমোজোমটারও, এই ব্লু ক্রোমোজোমটারও, রেড ক্রোমোজোমটারও দুটোরই এইখানটা কি রয়েছে? সেন্ট্রোমিয়ার রয়েছে। এটা এ অবস্থান, এটা বি অবস্থান, এটা সি অবস্থান। তাহলে এই যে তিনটে অবস্থানে যে জিনগুলো রয়েছে সেগুলো সেম বৈশিষ্ট্য বা একই বৈশিষ্ট্য বহন করছে। তাহলে এই ক্রোমোজোম দুটো পরস্পর হোমোলোগাস বা সমসমস্ত ক্রোমোজোম। ক্লিয়ার? এবার এই সমসমস্ত ক্রোমোজোম তো পড়লাম, সিস্টার ক্রোম্যাটিড কি, নন সিস্টার ক্রোম্যাটিড কি সেটা আমাদের দেখতে হবে। দেখো কি সিস্টার আর নন সিস্টার ক্রোম্যাটিড কি।
দেখো এখানে যে দুটো ব্লু ক্রোমোজোম দেখছি, ব্লু ব্লু মানে বোন বোন, তাই এদের আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। রেড রেড এরাও কিন্তু পরস্পর সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই একটা রেড আর এই একটা ব্লু এরা পরস্পর নন সিস্টার ক্রোমাটিড, কারণ এ রেড এ ব্লু মানে আলাদা আলাদা গোষ্ঠী। যেমন ধরো তোমাদের ক্লাসে আমরা দেখতে পাই স্কুলে রেড হাউস থাকে, গ্রিন হাউস থাকে, ইয়েলো হাউস থাকে, এরকম করে আলাদা আলাদা হাউস থাকে। বেসিক্যালি হাউস বলতে কি একটা ক্লাসরুমের মধ্যে একটা রো, এই রোটা ধরো রেড হাউস, এই রোটা ইয়েলো হাউস, এরকম করে তো আমাদের কাউন্ট করা থাকে ক্লাসরুমে। তার মানে তোমরা তো প্রত্যেকে একই ক্লাসে পড়ো, কিন্তু কেউ হয়তো রেড হাউসের মেয়ে, কেউ হয়তো ব্লু হাউসের মেয়ে, মানে কেউ হয়তো এই রোয়ে বসে, কেউ হয়তো এই রোয়ে বসে, আলটিমেট দুজনেই একই ক্লাসরুমে বসে ক্লাস করো। তো সেই রকম এরা পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম, কিন্তু এদের কি হচ্ছে না এ রেড আর এ ব্লু, তাই এই রেডের সঙ্গে রেড সিস্টার ক্রোমাটিড, ব্লু এর সঙ্গে ব্লু সিস্টার ক্রোমাটিড, কিন্তু রেড আর ব্লু পরস্পর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্রসিং ওভার যে আমরা পড়বো, ক্রসিং ওভার পড়ার আগে আমাদের একটা কথা মনে রাখতে হবে, ক্রসিং ওভার শুধুমাত্র নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই হয়, সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হবে না। কেন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে না? কারণ সিস্টার ক্রোমাটিডের বৈশিষ্ট্য সেম, তারা একই জেনারেশন তো সবাই মানে একই বংশ থেকে উঠে আসছে ধরে নিতে পারি, বা একই স্থান থেকে বিলং করছে, তাই সিস্টার ক্রোমাটিডদের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হবে না। ক্রসিং ওভার যখনই হবে তখনই নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে ক্রসিং ওভার বা খণ্ডাংশের বিনিময় হবে। ক্রসিং ওভারকে আমরা কি বলবো? ক্রসিং ওভারকে আমরা বলবো খণ্ডাংশ বিনিময়, খণ্ডাংশ বিনিময় বা ক্রসিং ওভার। খণ্ডাংশ বিনিময় বা ক্রসিং ওভার কিন্তু কোথায় হয় না মিয়োসিস কোষ বিভাজনেই হবে। মিয়োসিস কোষ বিভাজন ছাড়া কিন্তু ক্রসিং ওভার হবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ক্রসিং ওভার পড়বার আগে আমাদের মিয়োসিসের স্টেজগুলো পড়তে হবে। মিয়োসিসের স্টেজগুলো কি? মিয়োসিসও কি হয় না মিয়োসিসও ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এই দুটো মাধ্যমেই হয়। ক্যারিওকাইনেসিস মানে যেটাকে আমরা বলছি কি না আমাদের ক্রোমোজোমের নিউক্লিয়াস বিভাজন, ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াস বিভাজন, আর সাইটোকাইনেসিস সেখানে সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। তো এখানে আমরা আগের দিন যে পড়েছিলাম যে বিভাজন দশা পড়েছিলাম, তো বিভাজন দশা, তো এই বিভাজন দশা বা মাইটোটিক ফেজ যেটা, সেই বিভাজন দশার মধ্যে আমরা পড়েছিলাম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশা রয়েছে যার মাধ্যমে কি হচ্ছে নিউক্লিয়াস দুটো বিভাজিত হচ্ছে। কিন্তু আমরা মিয়োসিসে দেখব প্রোফেজের মধ্যে আরো কিছু উপদশা রয়েছে। কি কি উপদশা? ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডায়াকাইনেসিস। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলিনি, ডিপ্লোটিনের আগে আরেকটা দশা আছে যেটা হচ্ছে লেপ্টোটিন। তাহলে লেপ্টোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডায়াকাইনেসিস। আচ্ছা, এখানে প্যাকিটিন কিন্তু থার্ড স্টেজ, এখানে জাইগোটিন দেখানো হয়েছে তা নয়। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস মানে প্রথম প্রসেস হচ্ছে তোমার লেপ্টোটিন। প্রথম প্রসেস হচ্ছে মানে প্রোফেজের মধ্যে, যেহেতু প্রোফেজ আমরা দীর্ঘস্থায়ী দশা পড়েছিলাম, তাই প্রোফেজের মধ্যে ফার্স্ট হয় লেপ্টোটিন, তারপর হয় ডিপ্লোটিন, তারপর হয় প্যাকিটিন, তারপর হচ্ছে জাইগোটিন। লেপ্টোটিনের পর জাইগোটিন, জাইগোটিনের পর হচ্ছে প্যাকিটিন, প্যাকিটিনের পর ডিপ্লোটিন, ডিপ্লোটিনের পর 5 নম্বর ডায়াকাইনেসিস। এটাই একদম কারেক্ট সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এইগুলো হবে কিসের মধ্যে না প্রোফেজের মধ্যে। প্রোফেজের মধ্যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস এই চারটে প্রসেস হলো। এই প্রসেসগুলো হওয়ার পর হবে মেটাফেজ, মেটাফেজের পর হবে অ্যানাফেজ, অ্যানাফেজের পর হবে গিয়ে তোমার টেলোফেজ, ঠিক আছে? তাহলে এই চারটে দশা মাধ্যমে আমাদের কি শেষ হবে না নিউক্লিয়াস বিভাজন। নিউক্লিয়াস বিভাজন হয়ে যাওয়ার পর আমাদের একই রকম ভাবে যেরকম আমরা মাইটোসিসে দেখেছিলাম সেইভাবেই সাইটোকাইনেসিস কিন্তু মিয়োসিসেও হয়। আচ্ছা, সিস্টার ক্রোম্যাটিক, নন সিস্টার ক্রোম্যাটিক তো পড়লাম। এখানে এই দুটো অংশকে আমরা একত্রে কি বলতে পারি? ডায়োড। আর যদি চারটে ক্রোম্যাটিক থাকে তাহলে চারটে ক্রোম্যাটিক থেকে একসাথে আমরা বলবো ট্রায়াড, ডায়োড ট্রায়াড, ঠিক আছে? ট্রায়াড হলে তিনটে হলে, আর চারটে ক্রোম্যাটিক একসাথে থাকলে তাকে আমরা বলবো গিয়ে টেট্রাড,
চারটে একসাথে থাকলে তাকে বলবো টেট্রাড, এটা মনে রেখো। আচ্ছা, এখানে বাইভ্যালেন্ট ক্রোমোজোম মানেও কিন্তু সমস্ত ক্রোমোজোম, বাইভ্যালেন্ট কথাটার মানে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম, যারা পরস্পরের মধ্যে কি করছে, যাদের অন্তর্গত সিস্টার ক্রোম্যাটিডরা ক্রসিং ওভারে অংশগ্রহণ করছে না, নন সিস্টার ক্রোম্যাটিডরা ক্রসিং ওভার ঘটাচ্ছে। ঠিক দেখো, ক্রসিং ওভার কোন স্টেজে হয়, পরীক্ষায় খুব কোয়েশ্চেন দেয় যে ক্রসিং ওভার কোন স্টেজে হয়। যদি তোমায় বলে ক্রসিং ওভার কোথায় হয়, তখন তোমাকে লিখতে হবে মিওসিস কোষ বিভাজনের প্রফেজ দশার প্যাকিটিন উপদশা, ঠিক আছে। তোমাকে তাহলে কি লিখতে হবে, মিওসিস কোষ বিভাজনের প্রফেজ দশার প্যাকিটিন উপদশা, প্রফেজ দশার প্যাকিটিন উপদশায় আমাদের ক্রসিং ওভার হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্রসিং ওভার এই জায়গায় হয়, তবে কিন্তু তুমি ফুল 1 মার্কস পাবে। এবার প্রশ্ন হতে পারে যে ম্যাম আমাদের বইতে তো লেখা নেই লিপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকিটিন, এটা ক্লাস 12 এর সিলেবাস, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ টেস্ট পেপারে এরকম অনেক বইয়ের বাইরের কোয়েশ্চেন তুমি দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এটা কি না, এটা হয়ে গেল তোমার প্রফেজ দশার প্যাকিটিন উপদশা। আচ্ছা, এইবার ক্রসিং ওভার কি, এটা আমরা ডিটেলসে পড়বো। ক্রসিং ওভার পড়ার আগে ভালো করে এই ছবিটার দিকে দেখো। এই ছবিটা হচ্ছে পিতৃ ক্রোমোজোম আর এটা হলো মাতৃ ক্রোমোজোম। এই পিতৃ আর মাতৃ ক্রোমোজোমের মধ্যে ডিপ্লয়েড বা জন্মিত্রী কোষ, এটা হচ্ছে 2n, যেহেতু 2n তাই এটাকে আমরা লিখছি কি ডিপ্লয়েড জন্মিত্রী কোষ, তাই এটা 2n। আর এরা কিন্তু পরস্পর কি ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। এরা পরস্পর হচ্ছে গিয়ে হোমোলোগাস ক্রোমোজোম। দুটো ক্রোমোজোম দ্বিখণ্ডিত হয়ে একজোড়া করে ক্রোম্যাটিড গঠন করছে। কিরকম ভাবে একজোড়া ক্রোম্যাটিড গঠন করছে, দেখো এটা হচ্ছে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন। এখানে দুটো ছিল, দুটো থেকে এখানে 4টে হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, এটা তোমার হয়ে যাচ্ছে মিওসিস 1। মিওসিস কিন্তু দুটো স্টেজে হয়, এর পরেরটা আমরা দেখবো মিওসিস 2। মনে রাখতে হবে মিওসিস 2টা হচ্ছে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন, আর মিওসিস 1টা একই রকম মাইটোসিসেরই মতো, যেরকম অ্যাজ ইট ইজ মাইটোসিস হয় সেই রকম মিওসিস 1টাও মাইটোসিসেরই মতো সমবিভাজন। দেখো এখানে আমরা দেখতে পাবো এখানে যা ছিল সেম এসছে, মানে তুমি বলবে এখানে দুটো ছিল এখানে 4টে হয়ে গেছে, 4টে হয়ে যায়নি, এখানে ক্রোমোজোমটা কি হয়েছে, মানে এই রেড কালারের ক্রোমোজোমটা, রেড কালারের ক্রোম্যাটিডটা কিরকম ছিল, রেড ক্রোম্যাটিডটা এরকম ছিল, এইটার অংশটা এরকম হয়ে গেছে আর নিচের যে ডান্ডাটা ছিল সেটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, মাঝখান থেকে। এটাকে আমরা বলছি ফার্স্ট মিওটিক সেল ডিভিশন। ফার্স্ট মিওটিক সেল ডিভিশন যেখানে দুটো ক্রোমোজোম, দেখো বারবার বলা হচ্ছে দুটো ক্রোমোজোম দ্বিখণ্ডিত হচ্ছে, মানে এই মাঝখান থেকে এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে এই একটা পার্ট আর নিচে অংশটাও কেটে যাচ্ছে গিয়ে এই একটা পার্ট গঠন করছে, এই দ্বিখণ্ডিত হয়ে একজোড়া করে ক্রোম্যাটিড গঠন করছে। এইটা কিন্তু ক্রোমোজোম, এই টার্মটা মনে রাখো। আর ভাঙার পর যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ক্রোম্যাটিড। এবার ক্রোমোজোম কি, ক্রোমোজোম হচ্ছে এইটা হচ্ছে ক্রোমোজোম। এবার এই বাহুটা যদি মাঝখান দিয়ে কেটে যায় তাহলে এরকম হবে, এই বাহুটা যদি মাঝখান দিয়ে কেটে যায় তাহলে এরকম হবে, তখন এগুলোকে আমরা বলবো ক্রোম্যাটিড। আর এই পুরো ব্যাপারটাকে আমরা কি বলবো, ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে এখানে পিতৃ ক্রোমোজোম নীল আর মাতৃ ক্রোমোজোম রেড। এটা কি হচ্ছে, ডিপ্লয়েড জন্মিত্রী কোষ বা 2n। ডিপ্লয়েড জন্মিত্রী কোষ কেন, এখানে পিতৃ মাতৃ দুটো ক্রোমোজোমই আছে, এনার থেকে যদি আমি n পাই এনার থেকেও n পাবো, তাহলে এই n আর n মিলে কি হবে, এই যে n মিলে তৈরি হবে 2n, যেটা হয়ে গেল তোমার ডিপ্লয়েড ক্রোমোজোম। কিন্তু এরা পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে মিওসিস 1 হবে, মানে দুটো ক্রোমোজোম দ্বিখণ্ডিত হয়ে একজোড়া ক্রোম্যাটিড গঠন করছে, করে এটা হচ্ছে ফার্স্ট মিওটিক সেল ডিভিশন। ফার্স্ট মিওটিক সেল ডিভিশন মানে মিওসিস 1, যেটা হচ্ছে সমবিভাজন বা সদৃশ বিভাজন। এখানে আমরা দেখতে পাচ্ছি কেটে গেছে গিয়ে 4টে হয়েছে, এই অংশটাকে আমরা বলবো টেট্রাড। যেহেতু 4টে হয়েছে তাই এটাকে বলবো টেট্রাড। এবার টেট্রাডের এই রেড অংশটা এইদিকে চলে আসবে, ব্লু অংশটা এইদিকে চলে যাবে, এগুলোকে আমরা বলবো ডায়াড। এবার এই ডায়াডগুলো ডিভিশন হবে, এইটা হচ্ছে মিওসিস 2, যেটাকে আমরা বলছি হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন, ঠিক আছে। এখানে কি হচ্ছে, হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন, যেখানে এই ক্রোমোজোমটা আলাদা করে এই অংশে, এইটা আলাদা অংশে হয়ে যাচ্ছে, মানে এটা ছিল 2n, মানে ডিপ্লয়েড ক্রোমোজোম। এই ডিপ্লয়েড ক্রোমোজোম 2n কিসে পরিণত হয়ে যাচ্ছে, n, সবকটা কিন্তু এখানে n এ কনভার্ট হয়ে যাচ্ছে, মানে ডিপ্লয়েড গুলো ভেঙে
হ্যাপ্লয়েডে পরিণত হচ্ছে। তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো কি মিওসিস সেল ডিভিশন। তাহলে এখানে দেখো লিখে দিয়েছি ক্রোমোজোমের একবার বিভাজন হয় কিন্তু নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম, মনে রাখতে হবে যে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম একবার বিভাজিত হয় কিন্তু নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। তাহলে কি হলো না পিতৃ ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোম, এটাও এন নাম্বার এটাও এন নাম্বার, গঠন করছে ডিপ্লয়েড কোষ বা ডিপ্লয়েড জন্মিত্রী সেল বা প্যারেন্টাল সেল, যেটা সেল ডিভিশন করবে। ডিপ্লয়েড সেল মানে আমরা জানি সেটা কি থাকবে, সেটা 2n নাম্বার। এটা হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের মিওসিস 1 হবে। মিওসিস 1 মানে দুটো ক্রোমোজোম কি হয়ে যাবে, দ্বিখণ্ডিত হবে, হয়ে 4টে ক্রোম্যাটিড গঠন করবে, যেটাকে আমরা বলছি টেট্রাড। এটা ফার্স্ট মিওটিক সেল ডিভিশন। এইখানটা মিওসিস 1 হলো, যেটা মাইটোসিসেরই মতো একই রকম ভাবে টেট্রাড কি হবে 2n আর 2n মানে ডায়াড এলো ডিপ্লয়েড সেল। এবার এই ডায়াড গুলোর মধ্যে দিয়ে হবে মিওসিস 2 বা হ্রাস বিভাজন, যেখানে এটা n, এটা থেকে একটা পাবো n, আবার এই পিতৃ সেলটা থেকে এখানে একটা n, এখানে একটা n। এই পুরো সিস্টেমটাকে আমরা বলবো মিওসিস। ঠিক আছে, যেটা কোথায় হয়, জনন মাতৃকোষে হয়। জনন মাতৃকোষে হচ্ছে মানে এটার মাধ্যমে কি হয় না জার্ম সেলে হচ্ছে এবং গ্যামেট উৎপাদন হচ্ছে। ঠিক আছে, আশা করি মিওসিস বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই পজ করে দেখবে। চলো ক্রসিং ওভারে চলে যাই। ক্রসিং ওভার মিওসিসের মধ্যেই একটা উপদশা বললাম কি না মিওসিসের প্রফেজ দশার প্যাকেটিং উপদশা, যেখানে আমরা ক্রসিং ওভার দেখতে পাবো। ক্রসিং ওভার কিভাবে হয় দেখো, ক্রসিং ওভার প্রথমেই বললাম নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে হয়। নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময়ের জন্য, খণ্ডাংশের বিনিময়কেই আমরা ক্রসিং ওভার বলবো। তো ক্রসিং ওভার কি, এই যে ব্লুটা সিস্টার ক্রোম্যাটিড, এই রেডটা সিস্টার ক্রোম্যাটিড, কিন্তু ব্লু আর রেড নন সিস্টার ক্রোম্যাটিড। এদের মধ্যে খণ্ডাংশের বিনিময় হবে। এরা যে হোমোলোগাস ক্রোমোজোম তার প্রমাণ। এখানেও দেখো এখানেও এ বি সি, এটা ছোট হাতের ABC, ছোট হাতের ABC, মানে এদের ক্রোমোজোম সেট নাম্বার সেম আছে। তাহলে এরা একই পয়েন্টে সেম বৈশিষ্ট্য বহন করছে, তাই এরা হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজোম। তো এরপর হচ্ছে ক্রসিং ওভার, খণ্ডাংশের বিনিময়। দেখো ওভারল্যাপিং, এই ঘটনাটাকে আমরা বলবো ওভারল্যাপিং। ওভারল্যাপিং হচ্ছে কি হচ্ছে না ব্লু ক্রোম্যাটিড রেড ক্রোম্যাটিড পরস্পর একটা ওভারল্যাপ করছে, দুজনকে ওভারল্যাপ করছে। এই ওভারল্যাপের ফলে একটা এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স গঠন তৈরি হচ্ছে। কি গঠন, একটা ইংরাজির এক্স গঠন তৈরি হচ্ছে। এই এক্স গঠনটাকে আমরা বলবো গিয়ে কায়াজামা। এক্স গঠনটাকে বলবো কায়াজামা। এই কায়াজামা গঠিত হলো। এই কায়াজামা গঠিত হওয়ার পর দেখো রেড অংশটার কিছুটা অংশ কেটে ব্লুতে লেগে গেল, আর ব্লু এর কিছুটা অংশ কেটে রেডে লেগে গেল। তার মানে ক্রসিং ওভার কমপ্লিট হয়ে গেল। ক্রসিং ওভার কমপ্লিট কি করে হলো না নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশ কেটে গিয়ে একটা ওর কাছে ওরটা এর কাছে আটকে গেল। তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি ওভারল্যাপিং বা খণ্ডাংশের বিনিময়, যাকে ইংরেজিতে বলা হয় ক্রসিং ওভার। আর এই যে নতুন যেটা পেলাম, এই নতুন তোমার ক্রোমোজোমটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ক্রোমোজোম বা রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড। মানে এই দিকের অংশটা, এইটা একটা ক্রোম্যাটিড, এই পুরোটা একটা ক্রোম্যাটিড, এই পুরোটা একটা ক্রোম্যাটিড, এক্ষেত্রেও এই পুরোটা একটা ক্রোম্যাটিড। এরা তো যে বৈশিষ্ট্য বহন করছিল সেটাই বহন করবে, কিন্তু এই যে নতুন ক্রোম্যাটিড, এই যে নতুন রিকম্বিনেন্ট ক্রোম্যাটিডটা তৈরি হলো, এ কিন্তু নতুন বৈশিষ্ট্য বহন করবে। কেন না নতুন বৈশিষ্ট্য আসবে, কারণ এর কিছুটা অংশ কেটে এখানে, এর কিছুটা অংশ কেটে এর কাছে চলে গেছে। মানে ক্রসিং ওভারের ফলে একটা সুবিধা কি হয়, ক্রসিং ওভারের ফলে যৌন জননে যেহেতু ক্রসিং ওভার হয়, নতুন বৈশিষ্ট্যের আগমন হয় এবং মানে সন্তানকে পুরোপুরি হুবহুভাবে বাবা বা মায়ের ক্লোন হয় না। ঠিক আছে, আর বিপরীতধর্মী বৈশিষ্ট্য যখন বাবা মায়ের মধ্যে বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু ক্রসিং ওভার বেশি হবে। আর ক্রসিং ওভার যত বেশি হবে তত যৌন জননের নতুন প্রজাতির আবির্ভাবের সম্ভাবনা বেশি এবং নতুন বৈশিষ্ট্যের আগমনের পথ আরো বেশি সুগম হবে, যেটা আমাদের জৈব অভিব্যক্তিতে সহায়তা করবে। এবার বলবে জৈব অভিব্যক্তি কি, জৈব অভিব্যক্তি বা এভলিউশন আমরা 4th চ্যাপ্টারে গিয়ে পড়বো, তখন আরো ডিটেলসে বুঝতে পারবে। তাহলে এই অভিব্যক্তির জন্য আমাদের কিন্তু ক্রসিং ওভার খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি। আর যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাবা বা মায়ের মতো সন্তান হুবহু দেখতে একই রকম, সেক্ষেত্রে ধরে নিতে হবে বাবা আর মায়ের ক্রোমোজোমগুলো পরস্পর হোমোলোগাস মানে একই রকম, আর সিস্টার ক্রোম্যাটিড মানে একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন। এবার এই
একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন যদি হয় পিতৃ আর মাতৃ ক্রোমোজোম, তাদের ক্ষেত্রে কিন্তু ক্রসিং ওভারের পরিবর্তে হবে হচ্ছে গিয়ে তোমার লিঙ্কেজ। আর লিঙ্কেজ হলে নতুন বৈশিষ্ট্যের আগমনের সম্ভাবনা খুব কম। এবার তোমরা বলবে ম্যাম লিঙ্কেজটা পড়ান। লিঙ্কেজটা পড়াবো অবশ্যই, কিন্তু ক্লাস 10-এ না, ক্লাস 12-এ, কারণ লিঙ্কেজ ক্লাস 10-এর সিলেবাসে নেই। ঠিক আছে, তো ক্রসিং ওভার আশা করি বুঝতে পেরেছো, কোথাও কোনো প্রবলেম নেই। চলে আসবো মিওসিসের তাৎপর্য, যেটা খুব ইম্পর্টেন্ট। মিওসিসের তাৎপর্য কি? মিওসিসের তাৎপর্য 2 মার্কসের কোয়েশ্চেন এলে অবশ্যই 4টে বৈশিষ্ট্য তো লিখতেই হবে। মাইটোসিসের বৈশিষ্ট্য যেমনি ইম্পর্টেন্ট, মানে তাৎপর্য, মিওসিসেরটাও একই রকম ইম্পর্টেন্ট। মিওসিসের তাৎপর্য ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা। অবভিয়াসলি এটা সবচাইতে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যে ক্রোমোজোমের সংখ্যা বা প্রজাতির সংখ্যা ধ্রুবক রাখা। আজকে মনে করো মিওসিস যদি না হতো, মিওসিস না হলে কি হতো না, হ্রাস বিভাজন হতো না। আর হ্রাস বিভাজন না হয়ে শুধু যদি মাইটোসিস হয়ে যেত, আজকে আমার ক্রোমোজোম নাম্বার কত? 46। আমার যিনি পার্টনার আছেন তার ক্রোমোজোম নাম্বার কত? 46। 46 মিলে কত হবে? 46 দুগুণে 6 দুগুণে 12, 4 দুগুণে 8 আর 1 9, ঠিক আছে 92। এবার 92, মানে ধরো সে সন্তান ছেলেই হোক কি মেয়েই হোক, সেই 92 আবার যার সঙ্গে মেট করবে সেও ধরো 92, তাহলে 92 আরও ডবল হয়ে যাবে, তারপর সেই ডবল আরও ডবল হয়ে যাবে। এরকমভাবে ক্রোমোজোম নাম্বার কিন্তু বাড়তেই থাকতো। কিন্তু যেহেতু মিওসিস হয়, তাই আমাদের বডিতে 46টা ক্রোমোজোম থাকলেও জননকোষে তো 46টা নেই। জননকোষে হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম, মানে এন নাম্বার ক্রোমোজোম, সেইটা পার্টনারের হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সঙ্গে মিলে তৈরি করবে ডিপ্লয়েড নাম্বার ক্রোমোজোম। সেইটা ডিপ্লয়েড ক্রোমোজোম মানে সন্তানটা ডিপ্লয়েড হলো, তার আবার জননকোষে আছে এন, মানে হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম, সেইটা আবার এন আর এন মিলে 2n হবে। তাহলে এইভাবে প্রত্যেকটা মানুষের ক্রোমোজোম নাম্বার 46ই থেকে যাচ্ছে। ঠিক আছে, বাড়ছেও না কমছেও না, তাই ক্রোমোজোম নাম্বারকে ধ্রুবক রাখছে এবং মানুষকে মানুষ থাকতে দিচ্ছে। কে? মিওসিস। মাইটোসিস হলে যেটা হতো না, তাই জননকোষে অলওয়েজ মিওসিস হয়। এটা মিওসিসের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড তাৎপর্য জনুক্রম। জনুক্রমকে ইংরেজিতে আমরা বলবো অল্টারেশন অফ জেনারেশন। এই অল্টারেশন অফ জেনারেশন মানেও তাই কি না, একটা শুক্রাণু বা স্পার্ম হ্যাপ্লয়েড এন, একটা ডিম্বাণু বা ওভাম হ্যাপ্লয়েড এন, এন আর এন মিলে তৈরি হবে একটা জাইগোট 2n। এই 2n এর আবার জননকোষে আছে এন, যাকে বিয়ে করবে তার জননকোষেও আছে এন, এন এন মিলে তৈরি হবে 2n। তাহলে এই এন আর এন মিলে 2n, মানে হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড, আবার ডিপ্লয়েড থেকে হচ্ছে হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড টু ডিপ্লয়েড, ডিপ্লয়েড টু হ্যাপ্লয়েড, এই ঘটনাটাকে আমরা বলছি জনুক্রম বা অল্টারেশন অফ জেনারেশন। ঠিক আছে, আচ্ছা চলে আসবো ক্রোমাটিডের খণ্ড বিনিময়। অবভিয়াসলি ক্রোমাটিডের খণ্ড বিনিময় হচ্ছে, মানে নতুন প্রজাতির আবির্ভাব হচ্ছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছে মিওসিস। আরেকটা কি করছে? গ্যামেট উৎপাদন। গ্যামেট উৎপাদন তো বললামই যে জাইগোট উৎপাদন বা গ্যামেট উৎপাদনে মিওসিস ছাড়া আর কারোর হেল্প লাগবে না, মিওসিস ছাড়া হবেই না, হেল্প লাগবে না, না হবেই না। আর আরেকটা জিনিস কি এখানে কিন্তু গুলিয়ে যায়, যে মিওসিস কিন্তু গ্যামেট উৎপাদন করতে সহায়তা করে, আর ভ্রূণের বৃদ্ধি ঘটায় কিন্তু মাইটোসিস, এটা মনে রেখো। আচ্ছা, অবশ্যই মিওসিস আর মাইটোসিসের পার্থক্যটা তোমরা পড়বে। মিওসিস আর মাইটোসিস দুটোই তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি দুটোই ভালো মতো বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমরা নিজেরাই পার্থক্যটা বার করতে পারবে মিওসিস আর মাইটোসিসের। এটা তোমাদের হোমওয়ার্ক রইল, মিওসিস আর মাইটোসিসের পার্থক্য। ঠিক আছে, পড়ে দেখবে। জননের আগে অবধি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওগুলো বারবার করে দেখবে, পজ করে করে দেখবে, নোট ডাউন করে নেবে। তারপরও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থেকো, আর লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।